এবার হরমুজ প্রণালীতে ইরানি নৌযান লক্ষ্য করে ব্যাপক বোমা বর্ষণ। পাল্টা জবাবে ইসরায়েলের হাইফা বন্দরের জ্বালানি স্থাপনাগুলোতে মিসাইল ছুড়ছে তেহরান। কাল বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ঢালাও সমর্থন আর বিরোধিতার পরিবর্তে গঠনমূলক সমালোচনা নিশ্চিত হবে আইনের শাসন, প্রত্যাশা বিশ্লেষকদের। যে অধ্যাদেশগুলো জারি হয়েছে সেগুলো পার্লামেন্টে উঠবে, তো এখন সেগুলা উঠার পরে কতটুকু গ্রহণ হয়, কতটুকু বর্জন হয়। সরকার যা কিছু করে সব কিছু অতি ভালো, অতি ভালো, অতি ভালো, আর বিরোধীরা অতি খারাপ, অতি খারাপ। এর বাইরে কিন্তু কোনো বিশ্লেষণ কেন ভালো কেন খারাপ ওই আলোচনাগুলি হতো না। এই যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে গণপরিবহন। অতিরিক্ত ভাড়া আদায়ের শঙ্কায় যাত্রীরা, জ্বালানি সংকটে বেড়েছে দুশ্চিন্তা। এখন ঈদের সময় আশা করি এইটা তেলের টাকা দিয়ে মালিককে কিছু দেওয়ার জন্য চেষ্টা করি। যাত্রী অসন্তুষ্ট না হয়, গাড়ির ভিতরে যাতে ময়লা, গ্যাস গন্ধ এগুলো যাতে না থাকে, যাত্রীরা যাতে ভালোভাবে বাসায় যাইতে পারে। তারা অগ্রিম টিকিট কাটি নাই, পাই নাই, কিন্তু এভাবে কষ্ট করে যাইতে আর কি। জ্বালানির জন্য পাম্পগুলোতে গভীর রাতেও লম্বা লাইন। ভারত থেকে পাইপ লাইনে আসা তেলের স্থান সংকুলান হচ্ছে না দিনাজপুরের ডিপোতে। চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় প্রকাশ্যে গুলির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী ইমন সহ ৩ জন গ্রেফতার। থানা থেকে লুট হওয়া 2টি সহ 3টি বিদেশি অস্ত্র উদ্ধার। অর্থবছরের প্রথম 7 মাসে নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি কয়েকটি দেশ। রাজস্ব আদায় না বাড়লে ঋণ নবায়ন ঝুঁকির আশঙ্কা অর্থনীতিবিদদের। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। তো ইরান জুড়ে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। এবার হরমুজ প্রণালীর বিভিন্ন স্থানে ইরানের নৌযান লক্ষ্য করে ব্যাপক বর্ষণ করেছে ওয়াশিংটন। অঞ্চলটিতে 16টি মাইন বিছানো জাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সাইটে বোমারু বিমান দিয়ে ফেলা হয়েছে বাংকার বিধ্বংসী বোমা। রাতভর রাজধানী তেহরানে চলছে বিমান হামলা। এদিকে পশ্চিম ইরানে বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ আইডিএফ। তেহরান ও তাবরিজে কমান্ড সেন্টার ধ্বংসের দাবি করেছে তারা। হামলার খবর পাওয়া গেছে কেরমান শহরের একটি এয়ারপোর্টেও। যুদ্ধ শুরুর পর ইরানের 10,000-এর বেশি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। এ পর্যন্ত প্রাণ গেছে 1300-র বেশি মানুষের। আবারও ইরানের হামলার টার্গেট হয়েছে ইসরায়েলের হাইফা বন্দর। অঞ্চলটি তেল ও গ্যাস শোধনাগার এবং জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে মুহুর্মুহু মিসাইল ছুড়েছে তেহরান। আক্রান্ত হয়েছে তেল আবিব, জেরুজালেম সহ আরও কয়েকটি শহর। আবারও ড্রোন ও মিসাইল হামলা হয়েছে বাহরাইন ও সৌদি আরবের তেল ক্ষেত্রে। রিয়াদ জানিয়েছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলার চেষ্টা করেছে তেহরান। তাদের 6টি ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের দাবি করেছে তারা। সৌদির পূর্বাঞ্চলেও মিসাইল ছুড়েছে IRGC। সেগুলোও ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে রিয়াদ। কোনো ক্ষয়ক্ষতি অথবা হতাহতের ঘটনা ঘটেনি বলে বিবৃতিতে দাবি করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। আগুন ধরে যায় গুরুত্বপূর্ণ স্থাপনায়, তবে এতে কেউ হতাহত হয়নি। অবশ্য কার্যক্রম বন্ধ রেখেছে অঞ্চলটির সবচেয়ে বড় তেল শোধনাগার। হামলা হয়েছে কাতার, কুয়েতেও। 12 দিন ধরে যুদ্ধ করেও ইরানকে টলাতে ব্যর্থ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানি শীর্ষ নেতাদের হত্যা থেকে শুরু করে কূটনীতিকদের নিজের দলে টানার প্রয়াস, প্রায় সব পথেই হেঁটেছে তার প্রশাসন। তবু যুদ্ধ জয়ের বার্তা দিতে পারেনি নিজ দেশের জনগণকে। এমন পরিস্থিতিতে সত্যিই কি ইরানি স্থল সেনা পাঠানোর দিকে ঝুঁকবেন ট্রাম্প, নাকি ভেবে রেখেছেন বিকল্প উপায়? আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে এসব প্রশ্নের উত্তর দিয়েছেন বিশ্লেষকরা।
ইরান যুদ্ধের বয়স এখন প্রায় 2 সপ্তাহ। এরই মধ্যে দেশটির অন্তত 5,000 স্থাপনায় হামলা চালিয়েছে যৌথ বাহিনী। হত্যা করা হয়েছে শীর্ষ নেতাদের, নারী শিশুসহ বহু নিরপরাধ মানুষ হত্যার শিকার। এত কিছু করেও উল্লেখযোগ্য সফলতা পায়নি মার্কিন যুক্তরাষ্ট্র। আল জাজিরার বিশ্লেষণ বলছে, দীর্ঘদিন ধরে ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের পতন ঘটাতে খামেনি সহ শীর্ষ নেতাদের হত্যার নির্দেশ দিয়ে আসছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। অথচ এখনও অক্ষত দেশটির শাসন কাঠামো। সর্বোচ্চ নেতার পদে বসেছেন নিহত খামেনির ছেলে মুস্তফা খামেনি। ইরানি কূটনীতিকদেরও হাত করার চেষ্টা করছে মার্কিনিরা। বিপ্লবী গার্ডস বাহিনীকে অস্ত্র সমর্পণের নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ক্ষমতা দখলের উদ্দেশ্যে সরকার বিরোধীদের রাস্তায় নামতে আহ্বানও জানানো হয়। দিন শেষে পরিকল্পনার কোনোটি সফলতার মুখ দেখেনি। এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যতম উদ্দেশ্য ছিল ইরানের সামরিক শক্তির ক্ষতিসাধন। এক্ষেত্রে দৃশ্যমান সফলতা পেয়েছে পেন্টাগন। ইরানের নৌবাহিনী, ক্ষেপণাস্ত্রের মজুদ আর অস্ত্র কারখানাগুলো ব্যাপক ধ্বংসের শিকার। এসবই হয়েছে দুর্নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র আর বিমান হামলায়। যদিও মূল উদ্দেশ্য রাজনৈতিক পালাবদল ঘটাতে ইরানি ভূখণ্ডে পাঠাতে হবে স্থলসেনা। মধ্যবর্তী নির্বাচনের আগে সেই ঝুঁকি ট্রাম্প নেবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বিশ্লেষকদের। তাদের মতে, ইরানকে আরও বেশি চাপে ফেলে চুক্তিতে পৌঁছানোই হতে পারে যুদ্ধ বন্ধের একমাত্র পথ। আইআরজিসি কিংবা ইরানের শাসন ব্যবস্থার কিছু অংশ যদি শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার শর্তে ক্ষেপণাস্ত্র আর পরমাণু কর্মসূচি সীমাবদ্ধ করতে আগ্রহী হয়, তবে ওয়াশিংটন তাদের সাথে সমঝোতায় যেতে পারে। এটিকেই ট্রাম্প সফলতা দাবি করতে পারেন। ট্রাম্প বেশ বাস্তববাদী। সফলতা হিসেবে দেখানো যায় এমন একটি চুক্তি করতে চাইবেন তিনি। এরপর যুদ্ধ থেকে পিছিয়ে আসবেন। ইরানের সাথে যুদ্ধে প্রতিনিয়তই লাখ লাখ ডলার আর্থিক ক্ষতি হচ্ছে যুক্তরাষ্ট্রের। নিহত মার্কিন সেনাদের পরিবারের পক্ষ থেকেও ট্রাম্প প্রশাসনের ওপর চাপ ক্রমশ বেড়েই চলেছে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। হরমুজ প্রণালীর পথে জ্বালানি সরবরাহে প্রধান টার্মিনাল খার্ক দ্বীপে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদন বলছে, ইরানের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে এই প্রস্তুতি। দেশটির 90% জ্বালানি রপ্তানি কেন্দ্র। গুরুত্বপূর্ণ এই দ্বীপে হামলার ব্যাপক প্রভাব পড়বে বিশ্বেও। জ্বালানি সংকটের পাশাপাশি ধসে পড়বে বিশ্ব অর্থনীতির ভারসাম্য। ব্যাপক ঝুঁকির মুখে পড়বে হরমুজ সহ বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের নৌপথ। খার্ক আইল্যান্ড বিশ্বের প্রায় 4.5%-এরও বেশি অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানিকারক ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মিনাল। ইরানের বুশেহর প্রদেশের উপকূল থেকে প্রায় 25 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও হরমুজ প্রণালী থেকে 483 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত খার্ক প্রবালের তৈরি দ্বীপটিতে রয়েছে স্টোরেজ ট্যাঙ্ক, লোডিং টার্মিনাল ও পাইপলাইন, যেখান থেকে রপ্তানি হয় ইরানের অপরিশোধিত তেলের প্রায় 90%। দৈনিক লাখ লাখ ব্যারেল তেল উত্তোলন ও মজুদের ক্ষমতা থাকার পাশাপাশি দ্বীপটিতে রয়েছে আন্তর্জাতিক নৌপথের সাথে সরাসরি যোগাযোগ, যার কারণে খার্ক পরিণত হয়েছে ইরানের অন্যতম কৌশলগত জ্বালানি কেন্দ্রে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধের প্রভাব পড়তে পারে পারস্য উপসাগরের উত্তরের মাত্র 20 কিলোমিটার দীর্ঘ এই দ্বীপটিতে। ইরানের প্রধান জ্বালানি অবকাঠামোগুলোকে টার্গেট করে হামলা চালানোর মার্কিন পরিকল্পনার বিষয়টি এরই মধ্যে উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। দ্বীপটিতে দৈনিক 33 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেলের পাশাপাশি রপ্তানি হয় 13 লক্ষ ব্যারেল তরল জ্বালানি। তেহরানের জাতীয় আয়ের পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি খাতের একটি বড় অংশ আসে খার্ক থেকে। মূলত ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলে দেশটির প্রশাসনিক ও সামরিক খাতে ব্যয়ের উৎস বন্ধেই এই কৌশলগত হামলার পরিকল্পনা। এর আগে 2 দফায় মার্কিন নিষেধাজ্ঞা ও হামলার হুমকির মুখে পড়লেও চলমান সংকটে এখন পর্যন্ত বড় কোনো আঘাত হয়নি দ্বীপটিতে। জানা গেছে, মার্কিন ইসরায়েল যৌথ হামলার আগে শোধনাগারটিতে স্বাভাবিকের চেয়ে রেকর্ড 3 গুণ রপ্তানি বৃদ্ধি করে তেহরান। খার্ক দ্বীপ সহ গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে হামলায় কেবলমাত্র ইরানের নয়, ধসে পড়বে বিশ্ব অর্থনীতির ভারসাম্য। কৌশলগত দ্বীপটিতে আঘাত উত্তপ্ত করে তুলবে হরমুজের পরিস্থিতি, যা ব্যাপক ঝুঁকির মুখে ফেলবে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের নৌপথ। বিশ্লেষকরা বলছেন, দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে হলে ব্যাপক সামরিক অভিযানে নামতে হবে যুক্তরাষ্ট্রকে, যার জেরে বিলিয়ন বিলিয়ন ডলার বার্ষিক আয় হারাতে পারে ইরান। পাশাপাশি ব্যাপক জ্বালানি বিপর্যয়ে ভেঙে যাবে বিশ্বের বহু দেশের অর্থনীতির মেরুদণ্ড। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।
সাংবিধানিক সংস্কার অধ্যাদেশের ভবিষ্যৎ নির্ধারণী সংসদ বসছে কাল। জনমানুষের ভোটে নির্বাচিত এবারের সংসদ নানান কারণে গুরুত্বপূর্ণ বলছেন নাগরিক ও বিশ্লেষকরা। ঢালাওভাবে সমর্থন বা বিরোধিতার বদলে গঠনমূলক সমালোচনা করবেন এমপিরা। আইনের শাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সহ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে এবারের সংসদ, এমন প্রত্যাশা তাদের। বহু বছর পর এবার প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে জনগণ। অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সে লড়াই ছিল রক্তক্ষয়ী। তাই হয়তো নির্বাচিত প্রতিনিধিদের কাছে এবার প্রত্যাশাও অনেক বেশি। ক্ষমতার চর্চা নয়, মানব সেবার শক্তিশালী কাঠামো তৈরিতে কাজ করবেন সংসদ সদস্যরা, আশা সাধারণ মানুষের। আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ওনাদেরকে নির্বাচিত করেছি। আমরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় দেখি যে আপনার কোনো বিরোধী দলীয় কেউ থাকলে তাকে মনে করেন যে এলাকার নেতারা সবাই মিলে আটক করছে, এটা যেন না থাকে। বাজারে গেলে 500 টাকা কোন জায়গা থেকে পকেট থেকে আইবা যায়, এখন ওই দিক দিয়ে একটু দেখা দরকার। যদি তারা ভালো না কিছু করতে পারে তাহলে দেশ ছাড়া পালাতে হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারের দাবি দেওয়া ছিল অনেক। স্বৈরতন্ত্র ঠেকানো, আইনের শাসন প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিতে গঠিত হয় সংস্কার কমিশন। খাতওয়ারি আমূল পরিবর্তনের সুপারিশ করেন অভিজ্ঞরা। সেসব সুপারিশ তথা সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ নির্ধারিত হবে বর্তমান সংসদের হাত ধরে। ফলে নতুন সংসদের গুরুত্ব অনেক বেশি। গত 15-16 বছর নির্বাচন ঠিকভাবে হয় নাই, কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না। তো এখন মানুষের প্রত্যাশা পরিবর্তন। আমরা তো মেজরিটি এরকম মনোভাব না রেখে যদি এটা সুন্দরভাবে চলে, তাইলে আমাদের ভবিষ্যতে গণতন্ত্রের একটা শুভযাত্রা এখান থেকে শুরু হতে পারে। 70% সংসদ সদস্য নতুন, আগে তাদের অভিজ্ঞতা ছিল না। আর তার উপরে ওইরকম প্রায় 70% হলো ব্যবসায়ী। সরকার যা কিছু করে সব কিছু অতি ভালো, অতি ভালো, অতি ভালো। আর বিরোধীরা অতি খারাপ, অতি খারাপ। এর বাইরে কিন্তু কোনো বিশ্লেষণ কেন ভালো কেন খারাপ ওই আলোচনাগুলি হতো না। তো আশা করছি ওই দিক দিয়ে এই সংসদ ভিন্নতর হবে। প্রায় 9 মাস আলোচনা করে জুলাই সনদ প্রণয়ন করেছেন রাজনৈতিক দলের নেতারা। হ্যাঁ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় যেখানে সমর্থন আছে জনগণের। ফলে জুলাই সনদে চূড়ান্ত কাঠামো পেতে সংসদ সদস্যদের অনুমোদন লাগবে। বিশ্লেষকরা বলছেন, অভ্যুত্থানের পর সাংবিধানিক নিয়ম মেনে সরকার পরিবর্তন ও পরিচালিত হয়েছে। তাই সংস্কারের স্থায়ী রূপ দিতে হলে সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে হবে। সুপারিশগুলি তো অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করে নাই বললেই চলে, তাই তো? তখন এই সরকার ওইটা কতটা বাস্তবায়ন করবে সেই ব্যাপারে আমার সন্দেহ আছে। আর তার থেকেও বড় কথা হলো জুলাই সনদে অনেকগুলি ধারা বা বিধান করা হয়েছে যেটা আমাদের সংবিধানের সম্পূর্ণ পরিপন্থী। এখন সংবিধান পরিপন্থী কোনো সংশোধন তো সংসদ পাশ করতে পারে না। পাশ করলে এটা কোর্টে চ্যালেঞ্জ হবে, বাতিল হয়ে যাবে। জুলাই সনদ যেটা, তারা শপথ না নিলেও সেটা বাস্তবায়নের সুযোগ কিন্তু নষ্ট হয় নাই। যে অধ্যাদেশগুলো জারি হয়েছে সেগুলো পার্লামেন্টে উঠবে। তো এখন সেগুলা উঠার পরে কতটুকু গ্রহণ হয়, কতটুকু বর্জন হয়, সেটার উপরে নির্ভর করবে। তো আমি মনে করি এটা নিয়ে একেবারে খুব হতাশ হওয়ার কোনো কারণ নেই। অন্তর্বর্তী সরকার মোট অধ্যাদেশ দিয়েছিল 133টি। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সবগুলোই সংসদে উত্থাপন করা হবে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ঈদ উল ফিতর সামনে রেখে প্রস্তুত হচ্ছে গণপরিবহন। বাস, ট্রেন, লঞ্চে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। ব্যবসার পাশাপাশি যাত্রী সেবা নিশ্চিত করার কথা বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। যদিও ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায়ের আশঙ্কা রয়েছে যাত্রীদের। নতুন করে ভাবনার জায়গা রয়েছে জ্বালানি ইস্যু। বিশ্বাস সরকারের তোলা ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। বহুদিন হলো এতখানি যত্ন পায়নি উত্তরাঞ্চলের পথে আসা যাওয়া করা এই বাস। সামনে ঈদ যাত্রা, তাই দৃষ্টিনন্দন সাজে প্রস্তুত করার সর্বোচ্চ চেষ্টা শ্রমিকদের। সপ্তাহখানেকের ছুটি মিলবে ঈদ উপলক্ষে। যাত্রী সেবা দিতে প্রস্তুত হচ্ছে রাজধানী থেকে দেশের বিভিন্ন রুটে চলাচল করা দূরপাল্লার বাসগুলো। সবার প্রত্যাশা যাত্রা হবে আনন্দমুখর। তবে পরিবহন মালিকদের নতুন চিন্তা জ্বালানি ইস্যু।
বাসার পরিবারের সাথে সময় কাটাবো, বাবা মা যারা আছে ওনাদের সাথে সময় কাটাবো, কারণ বড় কোনো ঈদের বন্ধ বা পূজার বন্ধ এইসব বড় কোনো ছুটি না হলে আসলে টিউশনের একটা চাপ থাকে। যাত্রী অসন্তুষ্ট না হয়, গাড়ির ভিতরে যাতে ময়লা গ্যাস গন্ধ এইগুলো যাতে না থাকে, যাত্রীরা যাতে ভালোভাবে বাসায় যাইতে পারে তারা। আমরা স্টাফ জাতি সবগুলোই খুব টেনশনের ভিতরে আছি। বড় ইচ্ছা ছিল বছর করে ঈদটা আনন্দে উল্লাসে কাটাবো। দেশে তেল নাই, পাম্পে গেলেই কষে তেল নাই, আমাদের ওই অভাব কাটবে না, আমরা ঈদও কাটাতে পারবো না। কোম্পানিও বলে দিছে যে হয়তো তেল দিতেও পারে নাও দিতে পারে, ওইরকম একটা উদ্দেশ্য। তে যে জায়গায় আমাদের 200 লিটার লাগে ওই জায়গায় তো আমরা 50 লিটার হলেও আশা করতে পারি। কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢুকলেই আলাদা করে চোখে পড়বে ঈদের প্রস্তুতি। শৃঙ্খলা রক্ষায় এরই মধ্যে বসেছে বাঁশের বেষ্টনী। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতিও চোখে পড়ার মতো। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার 5 জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে। আসা যাওয়ার অগ্রিম টিকিটের শতভাগ দেওয়া হয়েছে অনলাইনে। টিকিট না পাওয়া কয়েকজনের দেখা মিলল কমলাপুরে। অগ্রিম টিকিট কাটি নাই, পাই নাই, কিন্তু এভাবে কষ্ট করে যাইতে আর কি, কারণ ঈদ তো বাড়িতে করতে হবে। সার্ভারে ঢোকার সাথে সাথে হ্যাং হয়ে যায় আর সিটগুলা সবগুলাই ব্লক হয়ে যাইতেছে। কেউ সিট বুকিং করতে পারতেছে আর কেউ পারতেছে না। আবার কেউ বিকাশের মাধ্যমে যেমন পেমেন্ট করতে যায়, সাথে সাথে দেখা যাচ্ছে অন্য কেউ বুকিং করে নিয়ে নিচ্ছে। নৌপথের প্রস্তুতিটাও সমান তালের। রঙের আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে সদরঘাটের লঞ্চ। বাসের চাপে জৌলুস হারালেও ঈদের এই সময়ে কদর বাড়ে নৌযানগুলোর। এই ছুটিতে দৈনিক প্রায় 1.5 লাখ মানুষ নৌপথে ছুটবেন গন্তব্যে। রোজার মাসটা তো মনে করেন লস দিয়ে আসতেছি, এখন ঈদের সময় আশা করি এইটা তেলের টাকা দিয়ে মালিককে কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। ঈদের আগের থেকে ঈদের পরে ব্যবসা ভালো হয়। ঈদে তো শুধু একমুখী যায়, আমার খালি চালায় দিতে হয়। ভাড়া বাড়াইলে গ্যাঞ্জাম সৃষ্টি হয়, লোকজন তখন বাড়তি থাকে তো সমস্যা হয়। আর বাড়ানোর দরকার নাই তো, তখন লোক বাড়তি থাকে, কালেকশন বাড়তি থাকে। ঈদযাত্রার পুরো সময়ে ঘাটের নিরাপত্তা নিশ্চিতে টহলে থাকবে কোস্টগার্ড, নৌ পুলিশ ও র্যাব। অতিরিক্ত যাত্রী বহন আর ভাড়া আদায় ঠেকাতে টার্মিনালগুলোয় নজরদারি জোরদার করার কথা জানিয়েছে BIWTA। একরকম বিশ্রামে আছে ওপারের লঞ্চগুলো, চলছে টুকিটাকি সারাইয়ের কাজ, কেননা কদিন পরেই ব্যস্ত বহরে যুক্ত হবে তারা। লঞ্চ মালিকরা বলছেন এবার ছুটি লম্বা, আর তাই যাত্রী চাপ অতটাও হবে না সদরঘাটে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোই জ্বালানি তেলের জন্য আজও দীর্ঘ লাইন। সরবরাহ ঘাটতির কারণে এখনও স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি কয়েকটি পাম্প। সকালে তেল নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। কেউ ফজরের নামাজ শেষে, কেউ বা সাহরি খেয়ে এসে দাঁড়িয়েছেন দীর্ঘ লাইনে। গভীর রাতেও লাইন ধরেছেন কেউ কেউ। পাম্পের কর্মীরা বলছেন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে তেলের মজুদ, তবে সরকার নির্ধারিত পরিমাণ মতোই সরবরাহ করা হচ্ছে জ্বালানি তেল। চালকরা বলছেন ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউ কেউ তেল অবৈধভাবে মজুত করছে বলে অভিযোগ তাদের। আমি ন্যূনতম অন্ততপক্ষে 500 থেকে 600 টাকার তেল যদি পাইতাম তাহলে আমি আর আসতাম না। এখন হয়তো বা কারো মজুত করছে, তারা কারণে তেল কমিয়ে দিচ্ছে। সিচেহি খেয়ে এখানে এসে নামাজ পড়ছে, এখন ওই সময় লাগে দেখে আগে চলে আসছে। সরকার যেহেতু বলছে যে তেলের সমস্যা নাই, তারপরেও আমরা বের হয়ে দেখছি যে কিছু কিছু পাম্প, যেমন আমি মিরপুরে থাকি, মিরপুরের এরিয়াতে সব পাম্পগুলো বন্ধ হয়ে গেছে। এদিকে দিনাজপুরের পার্বতীপুরে পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ রেলহেড ডিপোতে জায়গা না থাকায় পেট্রোল ও অকটেন খালাস করতে পারছে না কর্তৃপক্ষ। ফলে সরবরাহের পর ট্যাঙ্কার খালি হলেই তা খালাস করতে হচ্ছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত পার্বতীপুর রেলহেড ডিপোতে পর্যাপ্ত পরিমাণে তেল মজুদ ছিল। ডিপোর ধারণ ক্ষমতা অনুযায়ী ট্যাঙ্কারগুলোতে ডিজেল কিছুটা কম থাকলেও পেট্রোল ও অকটেন রয়েছে পর্যাপ্ত। তবে পেট্রোল ও অকটেন খালাস করতে না পেরে দীর্ঘ সময় বসে থাকা ট্যাঙ্ক লরিগুলোতে লোকসান গুনতে হচ্ছে। পেট্রোল পাম্প মালিক নেতৃবৃন্দ জানান, জ্বালানি সংকটের বিষয়টি গুজব। চাহিদা মতো সরবরাহ শুরু হলে তেল সংকটের আতঙ্ক দূর হয়ে যাবে। সেই সাথে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে 5000 মেট্রিক টন ডিজেল আসা শেষ হলে আজকের মধ্যে ডিজেলেরও পর্যাপ্ত মজুদ হয়ে যাবে। পেট্রোল এবং অকটেন তো পর্যাপ্ত পরিমাণ আছে। অনেক গাড়ি আছে যেগুলো রশিদপুর থেকে আসে, এগুলো অনেকগুলো গাড়ি স্টকে পড়ে আছে। আমি সিলেট গ্যাস ফিল্ড থেকে 7 গাড়ি পেট্রোল নিয়ে আসছি। এখন পার্বতীপুর যমুনাতে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে আমার একটা গাড়ি এখন আনলোড হচ্ছে না।
তাদের ট্যাঙ্কের জায়গা নাই, সে বিধায় তারা আমাদের গাড়িগুলা খালি করতে পারছে না। গাড়ি থাকেন, গাড়ি খালি করার এখানে কোনো ব্যবস্থা নাই, গাড়ি ট্যাঙ্কে জায়গা নেই, গাড়ি থাকেন। চট্টগ্রামের গার্মেন্টস ব্যবসায়ীর বাসভবনে প্রকাশ্যে গুলির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী আব্দুল কাইয়ুম, রিমন, প্রকাশ ইমন সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গুলির ঘটনায় ব্যবহৃত বিদেশি রিভলভার, পিস্তল সহ 3টি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে 2টি অস্ত্র থানা থেকে লুট হওয়া। মঙ্গলবার রাতে সিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে বিদেশে পালিয়ে থাকা বড় সাজ্জাদের নির্দেশে চাঁদা আদায় করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে গুলি করার কথা স্বীকার করেছে তারা। এর আগে 28 ফেব্রুয়ারি চট্টগ্রামের চকবাজারে এক শীর্ষ ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি করে অভিযুক্ত সন্ত্রাসীরা। নতুন সদস্য রিক্রুটের ক্ষেত্রে তাদেরকে পবিত্র কোরআন শেষ শপথ করানো হয় এবং ওই শপথের ভিডিও শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের কাছে প্রেরণ করতে হয় এবং ওই নতুন সদস্য রিক্রুটের পূর্বে পুরাতন একজন বিশ্বস্ত সদস্যকে গ্যারান্টর হতে হয়। এরপরে তারা নিয়োগ দেয়। এটা তাদের একটা বায়োডাটার মতো। অর্থ বছরের প্রথম 7 মাসে নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি কয়েকটি দেশ। তালিকায় আছে ভারত, চীন, রাশিয়া ও জাপান। বহুজাতিক সংস্থা হিসেবে একই প্রবণতা দেখাচ্ছে এশীয় অবকাঠামো উন্নয়ন ব্যাংক AIIB। তবে আগের নেয়া ঋণের অর্থছাড় চলছে। অর্থনীতিবিদরা এই প্রবণতাকে নেতিবাচক না বললেও ঋণের ব্যাপারে সতর্ক হতে বলেছেন নতুন সরকারকে। আশঙ্কা, রাজস্ব আদায় না বাড়লে ঋণ নবায়নে ঝুঁকি বাড়বে। উন্নয়ন প্রকল্পের জন্য বিদেশি ঋণ নেওয়া বাংলাদেশের দীর্ঘদিনের রেওয়াজ। গত 1.5 দশকে এই প্রবণতা ছিল সবচেয়ে বেশি। এ সময় অসংখ্য ছোট বড় অবকাঠামো তৈরি হয়েছে, তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিদেশি ঋণ। 2009 থেকে 2024 এই 15 বছর ধার করার প্রবণতা বাড়ে প্রায় 4 গুণ। সেসব প্রকল্পের অনেক কাজ শেষ না হলেও এখন ঘনিয়ে আসছে বিদেশি ঋণের কিস্তি পরিশোধের চাপ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERD সবশেষ প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের প্রথম 7 মাসে ঋণ ও অনুদান এসেছে $264 কোটি। একই সময়ে কিস্তি দিতে হয়েছে $267 কোটি বেশি। এর মধ্যে সুদ প্রায় $89 কোটি। তার মানে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 16% এখন বিদেশি ঋণের কিস্তি পরিশোধে খরচ হচ্ছে। প্রকল্পগুলো সঠিক সময় বাস্তবায়ন করতে পারেনি বলে কোনো রিটার্ন আসেনি। আমার দেশ এগিয়েছে, অনেক প্রকল্প আমরা করেছি, কিন্তু আমার রাজস্ব আহরণ বাড়ছে না। তার মানে আমার ঋণ ফেরত দেওয়ার ক্যাপাসিটি সরকারের বাড়েনি। সুতরাং যে ফিজিবিলিটি স্টাডিগুলো হয়েছে সেটার মধ্যে কোনো বলদ আছে কিনা। 2026-27 সালগুলো কিন্তু যতটা আমরা বৈদেশিক সহায়তা পাবো তার চাইতে বেশি আসলে বৈদেশিক ঋণ পরিশোধ করতে চলে যাবে। আবার দেশের অভ্যন্তরীণ যে ঋণ রয়েছে, ব্যাংক ব্যবস্থা থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে যে ঋণ নিয়েছে এবং ট্রেজারি বিল যেগুলো, বন্ড যেগুলো ছেড়েছে, তো সেটার কারণে তো অনেকগুলো দায় তৈরি হয়েছে সরকারের উপরে, তো সেগুলো শোধ করতে হবে। অন্তর্বর্তী সরকারের আমলে প্রকল্পের জন্য কোনো উন্নয়ন সহযোগী কিংবা দেশের সাথে উল্লেখযোগ্য চুক্তি হয়নি। ফলে গত বছরের তুলনায় ঋণের প্রতিশ্রুতি কমেছে $8 কোটি। যদিও আগের চুক্তি অনুযায়ী সবচেয়ে বেশি অর্থ ছাড় করেছে রাশিয়া, সংস্থা হিসেবে এগিয়ে বিশ্বব্যাংক ও ADB। এরপরই আছে চীন, জাপান ও ভারত। সংশোধিত বাজেটটাও গুরুত্বপূর্ণ, পরবর্তী বাজেটটাও গুরুত্বপূর্ণ। তখন আপনি বুঝতে পারবেন যে আমরা যেটাকে বলি ফিসকাল স্পেস, আসলে সরকারের কতখানি আর্থিক সক্ষমতা আছে। কারণ কিছু খরচ আপনার কিন্তু করতেই হবে, ঋণের পরিষেবা তার মধ্যে একটা। সরকারের দিক থেকে নির্দেশনা দিতে হবে যে পরিস্থিতি যেমনই হোক না কেন আমরা যেন কর পরিশোধ করি, এবং এই কর পরিশোধ করার জন্য যদি কোনো নীতিগত পরিবর্তন করতে হয়, যে বিজনেসম্যানদের যে ফ্লেক্সিবিলিটি দিতে হয় সেই দিতে হবে, তবে একই সঙ্গে করের আওতাটা বাড়াতে হবে। গ্রামে গঞ্জে তো এখন অনেক ব্যবসা বাণিজ্য আছে। গত অর্থ বছরে বিদেশি ঋণের কিস্তি পরিশোধে $7 বিলিয়ন খরচ করে বাংলাদেশ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মেরপুরের গাংনীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছে অন্তত 10 জন। মঙ্গলবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিএনপি নেতা সার্কিদুল ইসলাম। তার বিরুদ্ধে DGF এর চাল বরাদ্দ সহ নানা ধরনের অনিয়ম অভিযোগ করে আসছিল স্থানীয় আরেক বিএনপি নেতা আলফাস উদ্দিন কালু। সেই ধারাবাহিকতায় দুপুরে আলফাস
পক্ষ আওয়ামী লীগ নেতা গোলাম সাকলাইন ছেপুকে সাথে নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। খবর পেয়ে সেখানে অবস্থান নেয় বিএনপি নেতা সার্কিদুল ইসলামের সমর্থকরা। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। এতে আলফাস উদ্দিন সহ আহত হয় দুপক্ষের অন্তত 10 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের জেরে অন্তত 20 থেকে 25টি বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। মঙ্গলবার রাতে পৌর শহরের নতুন মাদারীপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সাথে এলাকার হাসান মুন্সি ও লাবলু হাওলাদারের দীর্ঘদিনের বিরোধ। মঙ্গলবার সকালে সেই জেরে মনিরুজ্জামানের চাচাতো ভাই আলমগীর হাওলাদারের উপর হামলা করে হাসান মুন্সির লোকজন কুপিয়ে হত্যা করা হয় আলমগীরকে। সেই ঘটনার জেরে রাতে লাবলু হাওলাদার ও হাসান মুন্সি পক্ষের লোকজনের বসত বাড়িতে হামলা চালায় নিহত আলমগীর পক্ষের লোকজন। ভাঙচুর ও লুটপাট শেষে পুড়িয়ে দেওয়া হয় অন্তত 20 থেকে 25টি বসত বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও ফায়ার সার্ভিস। সম্প্রতি নোয়াখালী থেকে ঢাকাগামী একটি লঞ্চে শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে হাতিয়ায় এনসিপি যুবশক্তি ও যুবদলের পাল্টাপাল্টি মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে অন্তত 6 জন। মঙ্গলবার রাতে উপজেলার উচখালী শহরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় ধর্ষকদের বিচারের দাবিতে উপজেলা হাসপাতালের সামনে থেকে এনসিপি ও যুবশক্তি একটি মিছিল বের করে 0 পয়েন্টের দিকে যায়। এ সময় যুবদলের একটি মিছিলও একই স্থানে গিয়ে জড়ো হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে হতাহতের এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। আহত হয় অন্তত 6 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের বিরুদ্ধে নারী কর্মচারীকে হেনস্থার অভিযোগ উঠেছে। এছাড়াও তার বিরুদ্ধে সহকর্মীদের বিস্তর অভিযোগ। সহকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে হুমকি, ধমকি, গালাগালি ও বিভিন্নভাবে হেনস্থা করছেন কর্মকর্তাদের। এসব নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় কার্যালয় থেকে চলে যান ওই কর্মকর্তা। এতে ব্যাহত হচ্ছে সেবা। এরই মধ্যে শোকজ নোটিশ পাঠানো হয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে। পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক AKM ওয়াহিদুজ্জামান। জেলা সহ আরও 3 উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা পদের দায়িত্ব তার কাঁধে। 4টি দপ্তরের ভারপ্রাপ্ত এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, নারী দিবসেই হাত তুলেছেন অফিসের এক নারী কর্মচারীর গায়ে। অভিযোগ, রোববার নারীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠানে যোগ দিতে যান জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক। দেরি হওয়ায় জেলা প্রশাসক কার্যালয়ের দোতলায় নারীদের গালাগালি, এমনকি এক কর্মীর গায়ে হাত তোলেন এই কর্মকর্তা। এ নিয়ে সহকর্মীদের তোপের মুখে পড়েন নিজ কার্যালয়ে। অফিস থেকে দৌড়ে বের হয়ে যান তিনি। পিছন পাশে যায়, মাথাটা ধরে এই বাজে মহিলা, বিয়াদ্দম মহিলা এইভাবে বলে আমাকে ধাক্কা দিল। ঘটনার পরদিন উপপরিচালক AKM ওয়াহিদুজ্জামানের শাস্তি ও অপসারণ দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেন তারা। মানববন্ধনে অংশ নেন মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের স্টাফরাও। সেই ক্ষোভ থেকে কর্মচারীদের সাথে অফিসের হাজিরা খাতা নিয়ে আবারও বাকবিতণ্ডায় জড়ান অভিযুক্ত কর্মকর্তা, এমন অভিযোগও রয়েছে। এর কথাবার্তা, চাল চল, গালি গালাজ অতিষ্ঠ, ভয় দেখায় যে আমার বিপক্ষে গেলে বা আমার সম্পর্কে কোনো বাজে কমেন্ট করলে বাইরে আমি আপনাদের ইয়েতে দিব না, আপনাদের সার্ভিস বুকে সই দিব না, ACR-এ সই দিব না, লাল কালি দিব, কিভাবে পেনশন নেন ওইটাই দেখব। যদি আমার কোনো ভুল ত্রুটি পায়, স্যার আমাকে বেফাস ভাবে গালাগালি করে, বকাবকি করে, আমি সহ্য করতে পারি না। আমি বিচার চাচ্ছি সবার কাছে। আমার সাথে যে নির্যাতন হয়েছে, কোনো নারীর সাথে যেন আর এই ধরনের অন্যায় বিচার যেন না হয়। ঘটনার পর থেকে কার্যালয়ে উপপরিচালক ওয়াহিদুজ্জামান উপস্থিত না থাকায় ব্যাহত হচ্ছে সেবা। এ বিষয়ে জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কিছু ভদ্র মহিলা আমার পক্ষে এসে উপস্থিত হয়ে ওনারা একটা মৌখিক অভিযোগ দাখিল করেছেন। আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এত অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনা তারা স্বাক্ষরিত এক নোটিশে ওয়াহিদুজ্জামানকে শোকজ করা হয়। শোকজ নোটিশ জেলা কার্যালয়ে পৌঁছেছে বলে জানান অফিস সহকারীরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। একটি সেতুর অভাবে কুড়িগ্রামের নাগেশ্বরীর কয়েক লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন দিনের পর দিন। 7টি ইউনিয়নের মানুষের যাতায়াতে ভরসা, তাই ইঞ্জিন চালিত নৌকা। একদিকে চলাচলে কষ্ট, অন্যদিকে পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষক। সেতু নির্মাণের জন্য প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। নাগেশ্বরী উপজেলায় যেতে প্রতিদিন যাতায়াতে 20 মিনিটের নৌপথ পাড়ি দিতে হয় কালীগঞ্জ, কেদার, বল্লভের খাস, নারায়ণপুর, কচাকাটা, বামনডাঙ্গা ও বলদিয়া ইউনিয়নের কয়েক লাখ মানুষকে। অথচ দুধকুমার নদীর উপর একটি সেতু হলে সেই দুর্ভোগ ঘুচে যেত তাদের। সেতু হলে কুড়িগ্রাম জেলা সদরের সাথে সোনাহাট স্থলবন্দরের সরাসরি যোগাযোগ স্থাপন হবে। সেই সাথে কৃষি পণ্য আনা নেয়ায় সহজ হলে চাঙা হবে গ্রামীণ অর্থনীতি। সব কিছুই হয়, কিন্তু ব্রিজ থাকার না কারণে এখন মনে করো আধা দামে বিক্রি করতে হয়, নষ্ট হয়ে যায়, উচিত মূল্য পাওয়া যায় না। ধানের দাম ইফাই নেবেন যে 1000 টাকা 800 টাকা, আর ওই যে 1 কিলো 1.5 কিলো মাটি নিয়ে দেয় 1300 টাকা 1400 টাকা। সড়ক যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হয়, চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। শিক্ষার্থী, শিক্ষক ও চাকরিজীবীদের দুর্ভোগও অসীম। কত মাপ দেয় আমার কাছ থেকে, বলে আশা দিয়ে ভোট নেয়। ঘাটে পার হইতে গেলে আমার সমস্যা, একটা রুগী নিয়ে গেছে সমস্যা। দুধকুমার নদীর উপরে যদি ব্রিজ হয়, আমাদেরকে 10 থেকে 12 কিলো রাস্তা গেলে আমরা নিজ উপজেলা যাইতে পারবো। মোবাইল কোন ডাক্তার আসিল যে উপরে নৌকে নাই, এই আদম করি আমার এখন তো সেই কষ্ট। ব্রিজ হলে আমার পয়সাও লাগবে নয়, বিনি পয়সা যাবার ফামো। লেখাপড়া হতে চায় না, মনে করো ঠিক মতন আমরা যে পরীক্ষা দিতে পারি না। 2021 সালে সমীক্ষা যাচাই হলেও অজানা কারণে থেমে যায় সেতুর নির্মাণ উদ্যোগ। সড়ক ও জনপথ বিভাগ বলছে সেতুর নকশা তৈরির কাজ চলছে, শীঘ্রই অনুমোদনের জন্য পাঠানো হবে দপ্তরে। আমরা আশা করছি 1-2 মাসের ভিতরে এই ডিজাইনের কাজটি সম্পন্ন হবে। এই একটি সেতুই আমাদের বাদ আছে, এটি যদি আমরা নির্মাণ করতে পারি তাহলে এটি আসলে সোনাহাট যে বন্দর আছে তার সঙ্গে কুড়িগ্রামের সরাসরি সংযোগ স্থাপিত হবে। নৌপথ ছাড়াও উপজেলার সাথে বুরুঙ্গামারি হয়ে সড়ক পথে যাতায়াত করতে পারেন 7 ইউনিয়নের মানুষ। সেক্ষেত্রে তাদের প্রায় 60 কিলোমিটার পথ ঘুরে যেতে হয়। একটি ব্রিজ হলে 12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা সদরে যাওয়া সম্ভব হবে তাদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। উত্তরের খাদ্য ভাণ্ডার নওগাঁ থেকে এবার মন্ত্রিসভা কিংবা সংসদীয় নেতৃত্বের ডাক পাননি কেউ। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন ও গুরুত্ব বিবেচনায় সরকার প্রধানের কাছে নতুন সিদ্ধান্তের আশায় দলীয় নেতারা। শফিক ছোটনের রিপোর্ট, ছবি তুলেছেন সাবির হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর 6টি আসনের 5টিতে জিতেছে বিএনপির প্রার্থীরা, কিন্তু মন্ত্রিপরিষদে জায়গা পাননি কেউ। এমনকি সংসদের নেতৃত্বেও আসেনি কারো নাম। স্থানীয়রা বলছেন, অতীতে মন্ত্রিপরিষদ কিংবা সংসদে সবখানেই প্রতিনিধিত্ব করেছেন এখানকার এমপিরা। এবার স্থান না পাওয়ায় অসন্তোষ দেখা দিয়েছে। আমাদের মনে দুঃখ কষ্ট আছেই। অতীতে প্রতিবারই আমরা মন্ত্রী প্রতিমন্ত্রী পেয়েছি, এবার এখনো পাইনি। যত নির্বাচনী হয়েছে নওগাঁতে আমরা মন্ত্রী পাইছি, এবারও আমরা আশা করেছিলাম একটা মন্ত্রিত্ব নওগাঁতে আসবে। তারা বলছেন, গোটা বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন ঘিরে রয়েছে নওগাঁয় নতুন রেললাইন স্থাপন, নদী ও খাল খনন, জলবায়ুর পরিবর্তন মোকাবেলা, কর্মসংস্থান বাড়ানো, কৃষি, মৎস্য ও খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি এবং পর্যটন। এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে মন্ত্রিপরিষদে প্রতিনিধি চান তারা। কোনো না কোনোভাবে মন্ত্রী, আপনার হুইপ বা ডেপুটি স্পিকারও আমরা পেয়েছি। তো এই মতো অবস্থায় আমাদের যেটা মনে হয় যে নওগাঁ এবার বঞ্চিতই হলো। প্রত্যাশা প্রধানমন্ত্রী নওগাঁতে অবশ্যই এই মন্ত্রী এবং যে কোনো একটা বড় পদে দিবে। বিএনপির নেতারা বলছেন, উন্নয়নের প্রতিশ্রুতি পূরণ কিংবা স্থানীয়দের আশা আকাঙ্ক্ষার প্রতি গুরুত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নওগাঁকে নিয়ে চিন্তা করেন, নওগাঁকে নিয়ে ভাবেন। সময় মতো উনি অবশ্যই নওগাঁর প্রতি সুদৃষ্টি দিবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এটা আমাদের দেশনায়ক তারেক রহমান, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি আমাদের সেই বিশ্বাস রয়েছে।
নওগাঁর 11টি উপজেলা ও 3টি পৌরসভা নিয়ে 6টি সংসদীয় আসন, মোট জনসংখ্যা প্রায় 30 লাখ। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। দিনাজপুরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিক্রেতারা বলছেন জেলায় বিদেশি পোশাকের চাহিদা বেশি, তবে এবার দেশের বাজারের উপর নির্ভরশীল ক্রেতারা। দোকানগুলোতে বাহারি পোশাকের সমাহার। ঈদ এগিয়ে আসায় কেনাকাটায় ব্যস্ততা বেড়েছে ক্রেতাদের। দিনাজপুরে এবারের ঈদ কেনাকাটার চিত্র কিছুটা ভিন্ন। সীমান্তবর্তী হওয়ায় অন্যান্য বছর ঈদের কেনাকাটা করতে পার্শ্ববর্তী দেশে ভিড় করতেন জেলার ক্রেতাদের বড় একটি অংশ। তবে এবার ভিসা জটিলতায় বর্ডার পার হতে পারেননি ক্রেতারা। তাতে ভাটা পড়েনি ঈদ কেনাকাটায়। দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের শোরুম ছাড়াও ফুটপাত থেকে শপিং মল এখন ক্রেতাদের ভিড়ে জমজমাট। শহরের ঐতিহ্যবাহী মালদহপট্টির বড় বড় দোকানগুলোতে যেন শাড়ি ও 3 পিস কেনার প্রতিযোগিতা। জেল রোড এলাকায় গার্মেন্টস দোকানগুলোতে বিক্রি হচ্ছে ছোটদের পোশাক, সেখানেও উপচে পড়া ভিড়। বাহাদুর বাজার এলাকায় মার্কেটগুলোতে পাঞ্জাবি, 3 পিস সহ বিভিন্ন পোশাকের সমাহার। বাজারে বর্তমানে পাকিস্তানি ড্রেস বলে যেগুলো হচ্ছে, এগুলোই বর্তমানে বেশি জনপ্রিয়, এগুলোই কিনতেছি আমরা। এবং গতবারের তুলনায় এবার তুলনামূলক দাম একটু বেশি। কাপড়ের যে দাম রে ভাই, কাপড় কীভাবে নেব, মাথা ঘুরে আছে কাপড় কিনতে যেতে। যেই কাপড়ের দাম ছিল 1200-1300, সেই কাপড় 2500-3000 নিজের কোনো কাপড়ে নেই। এই বাচ্চাটার সেটটা দাম নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন ক্রেতারা। কেউ বলছেন গতবারের তুলনায় এবার একটু বেশি, আবার কারো মতে দাম সহনীয়। গতবারের তুলনায় এবারে কাপড়ের দাম প্রতিটা কাপড়ে 500-1000 টাকা বেশি। মানে আমরা যে বাজেট আগে নিয়েছিলাম এখন আসলে বাজেট করে কেনাকাটা হচ্ছে না। যুগ হিসাবে মানে ঠিকই আছে আর কি, কাপড় হিসাবে খুব বেশি যে না, বেশি তা না, দাম ঠিকই আছে। দেশি বিদেশি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। জানান রোজার প্রথম দিকে বেচা বিক্রি কিছুটা কম ছিল, তবে মাঝামাঝিতে ক্রেতা সমাগম বাড়ায় খুশি বিক্রেতারা। কাস্টমার মোটামুটি আসতেছে, আমাদের মোটামুটি সব কালেকশন চলে আসছে। হ্যাঁ, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের কালেকশন অনেক ধরনের উঠাইছি, যেমন পাকিস্তানি ড্রেসের উপর কাস্টমারের চাহিদা পাচ্ছি আমরা এবং সাড়া মিলতেছে। এখানে বাজেটটা একবারে খুব বেশিও না, একবারে কম না, মধ্যবিত্তের জন্য যেরকম বাজেট থাকা দরকার আমরা সেভাবে কালেকশন করি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে 2027 বিশ্বকাপের মিশনে নামছে টাইগাররা। ট্রু উইকেটে খেলতে চান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এদিকে 3 জনের অভিষেক হচ্ছে পাকিস্তান একাদশে। পেসারদের পক্ষে থাকতে পারে কন্ডিশন, বলছেন দলটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ম্যাচটি শুরু হবে দুপুর 2:15টায়। মঞ্চ প্রস্তুত উইকেট। প্রায় 11 বছর পর আবারও ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামার অপেক্ষায় বাংলাদেশ। তার আগে বুধবার শেষবারের মতো অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে দুই দল। মিরপুরের একাডেমি মাঠে বাংলাদেশ আর মূল মাঠ ও আউটারে প্রায় ঘণ্টা দুয়েক অনুশীলন করে পাকিস্তান। বাংলাদেশের 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার লড়াইটাও শুরু হবে এই সিরিজ দিয়ে। যদিও এখনই এত দূরে না ভেবে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে চান মেহেদী হাসান মিরাজ। ওয়ানডের খারাপ সময় কাটিয়ে সেরাটা দেয়াই লক্ষ্য টাইগার অধিনায়কের। যে সিরিজটা শুরু হবে এবং পরের যে সিরিজগুলো আছে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং আমরা ওইভাবে প্ল্যানিং করছি। হয়তো আমরা অনেক বেশি দূরে চিন্তা করছি না, প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচ বাই আমরা চিন্তা করছি এন্ড অফ দ্য ডে একটা ভালো একটা রেজাল্ট আসবে। এন্ড অফ দ্য ডে আমাদের রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ যেহেতু আমাদের সামনে ওডিআই ওয়ার্ল্ড কাপ, আমাদের র্যাঙ্কিংটাও খুবই ইম্পর্টেন্ট এবং যে পজিশনে আমার কাছে মনে হয় বিগত দিনে সাকসেস হয়েছে আমরা চেষ্টা করব তাকে সেই পজিশনে খেলানোর জন্য। এবং ওয়ানডেতে সবশেষ খেলা বেশ কয়েক ম্যাচেই 50 ওভার খেলতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। হোম অ্যাডভান্টেজ থাকলেও এই সিরিজে ট্রু উইকেটে খেলতে চান মিরাজ। জানালেন ব্যাটারদের আত্মবিশ্বাস বাড়ানোর কথা। না, আমরা অবশ্যই ট্রু উইকেটে খেলবো। ওয়ার্ল্ডের যারাই যে টিমই খেলে না কেন সবাই চেষ্টা করে হোম অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য। যেহেতু আমরা হোম অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করেছি, ওয়েস্ট ইন্ডিজ স্পিনে 2 উইক আছে, এর জন্য আমরা চেষ্টা করেছি। এখন আমরা অবশ্যই চেষ্টা করব ট্রু উইকেটে খেলার জন্য এবং ব্যাটসম্যানরা যেন অনেক কনফিডেন্ট পায়, অনেক রান করতে পারে এইভাবে। অপরদিকে 6 নতুন মুখ নিয়ে আসা পাকিস্তানের প্রথম ম্যাচেই অভিষেক হচ্ছে 3 টপ অর্ডারের। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির ধারণা এই কন্ডিশন কিছুটা পক্ষে থাকবে পেসারদের। We just want to give opportunity for our youngsters.
হোম কন্ডিশনে সব দলই ভালো, বাংলাদেশও ঘরের মাঠে দুর্দান্ত। সবশেষ ওয়েস্ট ইন্ডিজকে তারা এখানে হারিয়েছে। আমার মনে হচ্ছে কন্ডিশনটা কিছুটা পেসারদের পক্ষে থাকবে। টপ অর্ডারে 3 জনের অভিষেক হবে। ক্রিকেট ভক্তদের জন্য সুখবর, দীর্ঘদিন পর মিরপুরের মাঠে খেলা দেখার সুযোগ পাবেন দর্শকরা। এই ট্রফি উঠবে কার হাতে, প্রশ্নের উত্তর জানতে চোখ রাখতে হবে হোম অব ক্রিকেটে। এই মাঠেই বুধবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মিশন শুরু করবে বাংলাদেশ। গেল 1 বছরের ওয়ানডে পরিসংখ্যান চিন্তার ভাঁজ কপালে ফেললেও বছরের প্রথম আন্তর্জাতিক সিরিজটা জয় দিয়েই শুরু করার প্রত্যয় টাইগারদের। সেই সঙ্গে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার হিসেবটাও নিশ্চয়ই মাথায় রাখবেন মিরাজ শান্তরা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। রাউন্ড অফ 16-এর প্রথম লেগে শেষ মুহূর্তের গোলে নিউ ক্যাসেলের বিপক্ষে পরাজয় এড়িয়েছে বার্সেলোনা। তবে গালাতাসারের কাছে 1-0 গোলে হেরে গেছে লিভারপুল। আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যামের বিপক্ষে 5-2 গোলের বড় জয় পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। অপর ম্যাচে আটালান্টার বিপক্ষে গোল উৎসব করেন বায়ার্ন মিউনিখ। শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্ত। লামিনে ইয়ামালের সফল স্পট কিকে হার এড়ানোর স্বস্তি বার্সেলোনা শিবিরে। বিপরীতে নিশ্চিত জয় হাতছাড়া হওয়ায় রাজ্যের হতাশা স্বাগতিক নিউ ক্যাসেল ইউনাইটেডে। ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে শুরুটাও দারুণ আক্রমণাত্মক ছিল ইংলিশ ক্লাবটির। তোনালি অ্যান্থনিদের প্রচেষ্টা সফল হলে প্রথমার্ধেই 3-0 গোলের লিড নিতে পারত নিউ ক্যাসেল। বিরতির পর লেভানডোভস্কির লক্ষ্যভ্রষ্ট শট আক্ষেপ বাড়ায় বার্সা শিবিরে। 74 মিনিটে জোয়েলেন্টিনার করা গোল বাতিল হয় অফসাইডে। লিড নেওয়া হয়নি স্বাগতিকদের। ম্যাচের বাকি সময়ে একের পর এক আক্রমণে বার্সেলোনাকে কোণঠাসা করে ফেলে নিউ ক্যাসেল। 86 মিনিটে ভাঙে প্রতিরোধ। হার্ভি বার্নসের সফল ফিনিশিংয়ে ডেডলক ভাঙে ইংলিশ ক্লাবটি। যদিও ম্যাচের ইনজুরি সময়ে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি নিউ ক্যাসেলের। হতাশার রাত গেছে আরেক ইংলিশ জায়ান্ট লিভারপুলের। ক্লাবটির ডাগ আউটে কোচ আর্নে স্লটের 100তম ম্যাচে গ্যালাতাসারাইয়ের কাছে হেরেছে অল রেডস। প্রতিপক্ষের মাঠে ফ্লোরিয়ান ভির্টসের সুযোগ মিসের শুরু লিভারপুলের। তবে ভুল করেনি গ্যালাতাসারাই। নিজেদের প্রথম আক্রমণেই সফল তুর্কি ক্লাবটি। দারুণ হেডে দলকে লিড এনে দেন মারিও লেমিনা। গোল পরিশোধের মরিয়া চেষ্টা করেও সফল হয়নি লিভারপুল। নিজের রেকর্ড গড়া ম্যাচে নিষ্প্রাণ মোহাম্মদ সালাহকে তুলে নেওয়া হয় বিরতির 15 মিনিট পর। তার মিনিট 3 মাথায় আবারও লিভারপুলের জালে বল। তবে ওসিমেনের গোল অফসাইডে বাতিল হলে সে যাত্রায় রক্ষা স্লট শিষ্যদের। এরপর কোনাতে ইংলিশ ক্লাবটিকে সমতায় ফেরালেও বাদ সাধেন রেফারি, বাজান হ্যান্ডবলের বাঁশি। শেষ পর্যন্ত পরাজয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় লিভারপুলকে। বার্সেলোনার পয়েন্ট হারানোর রাতে গোল উৎসব করেছে আরেক স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে ম্যাচের 15 মিনিটের মধ্যেই 3 গোলের লিড নেয় সিমিওনের শিষ্যরা। গোলরক্ষক পরিবর্তন করেও দৃশ্যপট পাল্টাতে পারেনি টটেনহ্যাম। 22 মিনিটে স্কোরলাইন 4-0 করেন নোরম্যাট। তার মিনিট 4 মাথায় একটি গোল শোধ দেন পোরো। বিরতির পর হুলিয়ান আলভারেজ পান নিজের দ্বিতীয় গোল। বিপরীতে সোলাঙ্কে স্কোরশিটে নাম তুললেও 5-2 ব্যবধানের বড় জয় সঙ্গী হয় স্পার্সের। মুজরাবেন তারেক, যমুনা স্পোর্টস। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।